আসসালামু আলাইকুম এভরিওয়ান। পূর্বে আমি যে ক্লাসটি নিয়েছিলাম তা ছিল ম্যারেজ নিয়ে। আজকের ক্লাসটি থাকছে উইলের উপরে। ফার্স্টে আমরা উইলের অরিজিন সম্পর্কে জানবো। উইল কিভাবে হিন্দু লতে রিকগনাইজ হয়েছে তা সম্পর্কে জানবো। তো এখানে আমি অরিজিনের জাস্ট সামারাইজ করে লিখেছি। আপনারা বই থেকে বিস্তারিত পড়তে পারেন বা এটাও লিখতে পারেন। এখানে সামারাইজ করা আছে। The origin of will under Hindu law. The ancient Hindu law does not recognize will. আমরা প্রাচীনকালে উইল সম্পর্কে উইলের কোনো ধারণাই ছিল না, রিকগনাইজ ছিল না। উইলস ওয়ার নন টু দ্য মোহামেডান ল অ্যান্ড লেটার ইউরোপিয়ান কান্ট্রিজ। ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর দ্বারা আমরা উইল সম্পর্কে আস্তে আস্তে জানতে পারি। ফার্স্ট ইন প্রভিন্সিয়াল যে টাউনগুলো ছিল, ওই টাউনগুলোতে সুপ্রিম কোর্টের ডিসিশন দ্বারা এবং পরে লোকাল যে টাউনগুলো ওইগুলাতে আস্তে আস্তে উইলের যে ধারণা এগুলা সবাই জানতে পারে। তো ফাইনালি উইল ওয়াজ লিগালি রিকগনাইজড। এটাকে লিগালি রিকগনাইজড হয়েছে একটা অ্যাক্ট পাস করার মাধ্যমে। ওই অ্যাক্টটা ছিল হিন্দু উইলস অ্যাক্ট 1870। এটা ছিল হিন্দু ইনহেবিটেন্টস যারা ছিল বেঙ্গল, বোম্বে অ্যান্ড মাদ্রাস তাদের জন্য। তারপরে সাকসেশন অ্যাক্ট 1925। এই অ্যাক্টটা আসার পরে ওই যে আগে যে অ্যাক্ট ছিল হিন্দু উইলস অ্যাক্ট, 1870 সালে যে হিন্দু উইলস অ্যাক্ট ছিল ওইটা বাতিল হয়ে দ্য সাকসেশন অ্যাক্ট 1925 এসেছে। এই অ্যাক্টটা আসার পরে উইলের ধারণা সবচেয়ে বেশি রিকগনাইজ হওয়া শুরু করে। তো বর্তমান হিন্দুদের যে উইল আছে ওইটা গভর্ন করা হয় দ্য সাকসেশন অ্যাক্ট 1925 দ্বারা। তারপর হচ্ছে আমরা জানবো ডেফিনেশন অফ উইল। ডেফিনেশন অফ উইলের মধ্যে যেহেতু সাকসেশন অ্যাক্ট দ্বারা বর্তমান হিন্দুদের উইলটা গভর্ন করা হয়, তো আমরা সাকসেশন অ্যাক্টে উইলের সংজ্ঞা কি ওইটা জানবো আগে। সেকশন 2 এইচ নাম্বার যে ক্লজ আছে ওইখানে উইলের ডেফিনেশনটা দিয়েছে। উইল মিনস দ্য লিগাল ডিক্লারেশন অফ দ্য ইন্টেনশন অফ এ পার্সন উইথ রেসপেক্ট টু হিজ প্রপার্টি। এখানে লিগাল ডিক্লারেশন বলা হয়েছে কারণ এটা একটা রিটেন ডকুমেন্ট, ফর্মাল রিটেন ডকুমেন্ট, এবং এটা ইন্টেনশন অফ এ পার্সন, যে ব্যক্তি তার প্রপার্টি দিয়ে দিচ্ছে তার ইন্টেনশন আছে, তার ইচ্ছা অনুযায়ী তার প্রপার্টির যে কোনো অংশ সে উইল করতে পারছে, হুইচ হি ডিজায়ার টু টেক ইফেক্ট আফটার হিজ ডেথ। এবং ওই যে প্রপার্টিটা সে উইল করছে ওইটা ইনফোর্সিবল হবে তার মারা যাওয়ার পরে, তার দুনিয়াতে থাকতে না, মারা যাওয়ার পরে ওই উইলের যে প্রপার্টি তা ইনফোর্সিবল হবে। উইল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট through which a person can give away his property as per his wishes. ওকে, এখানে ইনস্ট্রুমেন্টটা কি? ইনস্ট্রুমেন্টটা হচ্ছে দলিল। আর টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে দলিল, টেস্টামেন্টারি হচ্ছে যা ব্যক্তি মারা যাওয়ার পর এনফোর্সিবল হয়। তো উইলটা যেহেতু মারা যাওয়ার পর এনফোর্সিবল হয় এজন্য উইলকে বলা হয় টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট। ওকে, এখন আমরা দেখব উইল রিলেটেড কিছু টার্মস আছে উইলের সাথে সম্পর্কিত। ফার্স্টে হচ্ছে কোডিসাইল। আচ্ছা, আমি ফার্স্টই বলে রাখি, এখানে টেস্টেটর হচ্ছে যার সম্পত্তি দেওয়া হবে এবং লিগেটি মানে হচ্ছে যে সম্পত্তি পাবে। ওকে, তো কোডিসাইল হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, মানে একটা দলিল, যার মাধ্যমে হচ্ছে ওই উইলটাকে এক্সপ্লেইন করা হয় বা ভবিষ্যতে অল্টার করা যায় বা অ্যাড করা যায় প্রয়োজনে। ওই কোডিসাইলের পারপাসটাই হচ্ছে যাতে ভবিষ্যতে স্মল যে কোনো একটা চেঞ্জ করা যায়, হতে পারে এক্সিকিউটর চেঞ্জ করা বা সম্পত্তির পরিমাণ চেঞ্জ করা বা লিগেটি চেঞ্জ করা, লিগেটি সংখ্যা বাড়ানো, এগুলো হচ্ছে কোডিসাইলের কাজ। তো এখানে টেস্টেটরকে ওই কোডিসাইলে সিগনেচার করা লাগে এবং অবশ্যই দুইজন উইটনেস লাগে। দেন আমরা পড়ব এক্সিকিউটর। এখানে এক্সিকিউটর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট
মানে পায় হচ্ছে টেস্টেটর দ্বারা। এখানে এক্সিকিউটর আর অ্যাডমিনিস্ট্রেটর এই দুইটা বিষয় কিন্তু ভিন্নতা আছে এই দুইটা বিষয়ের মধ্যে। এক্সিকিউটর হচ্ছে সে যাকে টেস্টেটর অ্যাপয়েন্টমেন্ট করে, আর অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যাকে কোর্ট অ্যাপয়েন্টমেন্ট করে। আর এবং যখন কোনো একটা প্রপার্টির উইল থাকে না তখন অ্যাডমিনিস্ট্রেটর প্রপার্টিগুলো ডিস্ট্রিবিউট করে দেয়। ডিস্ট্রিবিউট করতে পারে ইনহেরিটেন্সের যে ল, ওই বেসড অন ইনহেরিটেন্স লয়ের ওপরে। এখানে আপনারা এই লাইনটা অ্যাড করতে পারেন যে এক্সিকিউটর ফলোস এ উইল while an administrator follows legal guidelines when no will exist. এক্সিকিউটর হচ্ছে উইল ফলো করে, যেহেতু এক্সিকিউটরকে অ্যাপয়েন্টমেন্ট করে হচ্ছে টেস্টেটর, আর অ্যাডমিনিস্ট্রেটরকে তো অ্যাপয়েন্টমেন্ট করে কোর্ট যখন কোনো ধরনের কোনো উইল না থাকে। তো অ্যাডমিনিস্ট্রেটর ফলো করে লিগ্যাল গাইডেন্স। এক্সিকিউটরের কাজ হচ্ছে লিগ্যাল ডকুমেন্টস গ্যাদার করা, যেমন যদি টেস্টেটর মারা যায় তার ডেথ সার্টিফিকেট মানে সংগ্রহ করা। তারপর হচ্ছে গেট লিগ্যাল পারমিশন টু ম্যানেজ দ্য স্টেট, কোর্ট থেকে যাতে লিগালি যাতে পারমিশন দেওয়া হয় তাকে উইলের যে প্রপার্টি যুক্ত করা হয়েছে ওইগুলা ম্যানেজ করা। এবং সর্বশেষ যে দায়িত্ব সেটা হচ্ছে সম্পত্তি, যে যারা সম্পত্তি পাবে, যে বেনিফিশিয়ারি বা লিগিটি যারা সম্পত্তি পাবে তাদেরকে সম্পত্তি তাদের হাতে বুঝিয়ে দেওয়া। প্রভিট হচ্ছে এই যে মানে এক্সিকিউটরকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার একটা এভিডেন্স। হ্যাঁ, এটা কিন্তু অফিসিয়াল একটা এভিডেন্স। আপনারা আমার একটা উদাহরণ দেখতে পেলে তাহলে বুঝতে পারবেন। এটা এক্সিকিউটরের একটা কনক্লুসিভ পাওয়ার, ঠিক আছে? তো এইখানে যে দ্য গ্র্যান্ড আমি লিখে দিয়েছি যেটা দ্য গ্র্যান্ড অফ প্রভিট to the executor however does not confer upon him any title to the property. এখানে বুঝতে হবে যে টাইটেল টু দ্য প্রপার্টি মানে কি। টাইটেল টু দ্য প্রপার্টি মানে হচ্ছে লিগ্যাল ওনারশিপ। এই যে তাকে একটা মানে অফিসিয়াল একটা এভিডেন্স তার কাছে থাকছে, হ্যাঁ, উইলের একটা অফিসিয়াল এভিডেন্স তার কাছে থাকছে, এটা কিন্তু তাকে লিগ্যাল ওনারশিপ পাওয়ার কোনো সুযোগ করে দেয় না। হ্যাঁ, তো আমি একটা যদি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে করিম, তার বয়স হচ্ছে 75 বছর, তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার আগে একটি উইল করা যায় এবং তার মেয়ে মিনা তাকে হচ্ছে সে অ্যাজ এ এক্সিকিউটর রেখে যায় এবং তার উইলে দেওয়া আছে যে তার যে বাড়ি তা পাবে তার ছেলে রাজু এবং তার যে সেভিংসগুলো আছে সেগুলো পাবে মিনা এবং রাজু উভয়। তো অ্যাজ এ এক্সিকিউটর এই যে উইলটা তার প্রভিট হিসাবে সে কোর্টে সাবমিট করবে। কে সাবমিট করবে? মিনা সাবমিট করবে, যাতে লিগ্যাল প্রসেসটা সে শুরু করতে পারে। তো কোর্ট দেখবে যে এই যে উইলটা আছে এর ভ্যালিডিটি আছে কিনা, দেন অফিসিয়ালি মিনা হবে এক্সিকিউটর। যদি ভ্যালিডিটি থাকে তাহলে অফিসিয়ালি মিনা হবে এক্সিকিউটর, আর এইটাই হচ্ছে প্রভিট। এখন মিনা তার বাবার যত ঋণ আছে, মেডিকেল বিলস আছে, এগুলো সব কিছু মানে সমাধান করার পরে দিয়ে দেওয়ার পরে সে তার সেভিংসগুলা মানে ভাগাভাগি করে নিবে মিনা এবং রাজু, এবং রাজুর নামে হচ্ছে সেই বাড়িটা দিয়ে দিবে। তো এগুলো হচ্ছে একটা এক্সিকিউটরের কাজ। এখন এখানে মিনা চাইলেই মানে দাবি করতে পারবে না, ক্লেম করতে পারবে না যে রাজুর বাড়ি, হ্যাঁ, সে ক্লেম করতে পারবে না। তারপর হচ্ছে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন। লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে একটা সার্টিফিকেট যা দেওয়া হয় একটা কোর্ট থেকে যে উইলটা অ্যাডমিনিস্টার করা হচ্ছে। এখন যদি একটা উইল যেখানে কোনো এক্সিকিউটর নেই, সেখানেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে যে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। এখানে এটার জন্য কোনো সমস্যা হবে না। দেন আমরা দেখব অ্যাটেস্টেশন অফ এ উইল।
এখন যে কোনো গুরুত্বপূর্ণ কাগজের জন্য কাগজ কিন্তু অ্যাটেস্টেড করা লাগে, যেটাকে বাংলাতে বলে সত্যায়িত করা। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দেই, তারপর যখন ভার্সিটিতে ভর্তি হয়, তখনও কিন্তু আমাদের কাগজপত্র অ্যাটেস্টেড করার প্রয়োজন হয়েছিল। তো যে কোনো গুরুত্বপূর্ণ কাগজই আপনার অ্যাটেস্টেড করা লাগে, সত্যায়িত করা লাগে। তো উইল হচ্ছে মানে উইলের অ্যাটেস্টিং মিনস হচ্ছে মানে সাইনিং এ ডকুমেন্ট ফর দ্য পারপাস অফ টেস্টিফাইং দ্য সিগনেচার অফ দ্য এক্সিকিউটেন্টস। এই যে এখানে যে উইটনেস আছে, উইল করার সময় উইলে সিগনেচার করেছে, এখানে উইটনেস আছে, এইটার জন্য হচ্ছে এই অ্যাটেস্টেশন অফ উইল। তো ইট ইজ নেসেসারি দ্যাট, এটা দরকার যে যে দুইজন যে উইটনেস থাকবে, হ্যাঁ দুইজন উইটনেস থাকবে, তাদের কিন্তু অবশ্যই টেস্টেটরের সামনে, টেস্টেটর তো আমরা জানি কি, টেস্টেটর মানে হচ্ছে যে সম্পত্তি দিয়ে দিচ্ছে। এখানে ওই আমি যে উদাহরণটা দিয়েছি ওইখানে কিন্তু করিম ছিল টেস্টেটর। তো এটা জরুরি যে উইটনেসদের সিগনেচার করতে হবে টেস্টেটরের সামনে, যেহেতু টেস্টেটর এখানে সুপেরিয়র আর উইটনেস হচ্ছে এখানে ইনফেরিয়র। আর এটা কিন্তু জরুরি না যে টেস্টেটরের উইটনেসের সামনে সিগনেচার করতে হবে, এটা কিন্তু জরুরি নয়। আর এটাও জরুরি নয় যে দুইজন যে উইটনেস আছে তাদের একই টাইমে একই সময়ে সিগনেচার করতে হবে, তারা যে কোনো সময় আলাদা আলাদা সময়ে তারা সিগনেচার করতে পারে। আর ইট ইজ অলসো নট নেসেসারি দ্যাট অ্যাটেস্টিং উইটনেস শুড নো দ্য কন্টেন্টস অফ দ্য উইল। এটা তারা জানে যে এটা একটা উইল, কিন্তু উইলের ভিতরে করিম তার ছেলেকে কি দিচ্ছে, তার মেয়েকে কি দিচ্ছে, এগুলা নিয়ে উইটনেসদের না জানলেও হবে, এটা এখানে কোনো ইম্পর্টেন্ট বিষয় না। এখন আমরা দেখব হচ্ছে এসেনশিয়াল ফিচার অফ এ উইল। একটা উইলের কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে ওইগুলো আমরা দেখব। উইল কিন্তু মানে অনেকবার মানে লাইফের যে কোনো টাইমে একটা ব্যক্তি যখন মেজর হয়ে যাবে, কম্পিটেন্ট হয়ে যাবে, তখন সে উইল তৈরি করতে পারে এবং ওই উইলটা অনেকবার চেঞ্জ করা যাবে। এখানে কোনো লিগ্যাল রেস্ট্রিকশন নেই যে কতবার সে চেঞ্জ করতে পারবে, এবং যে কোনো টাইমে সে যতদিন পৃথিবীতে আছে এর মধ্যে সে উইথড্র করতে পারবে। এবং এই উইলটা কিন্তু অ্যাটেস্টেড করতে হবে দুইজন বা তার চেয়েও বেশি উইটনেস থাকতে হবে। ওকে, দ্য এসেনশিয়াল ফিচার অফ এ উইল, এখানে হচ্ছে আমি বইয়ে হয়তো 3টে দেওয়া আছে, আমি এখানে 5টা উল্লেখ করেছি। ফার্স্টে হচ্ছে লিগ্যাল ডিক্লারেশন। এখানে লিগ্যাল ডকুমেন্ট বলতে বোঝায় একদম প্রপারলি রিটেন, ফর্মালি রিটেন, প্রপারলি সবকিছু একদম উল্লেখ করা আছে, এবং এটা হচ্ছে ল দ্বারা এনফোর্স এবং বাইন্ডিং ফোর্স আপন দ্য ফ্যামিলি, এবং এটা বাইন্ডিং ফোর্স আছে এটার। এবং এটা কিন্তু মানে একজন কম্পিটেন্ট যে মেজর সেই কিন্তু এই লিগ্যাল ডিক্লারেশনটা দিবে, মানে টেস্টেটরের যে প্রপার্টি সে এই লিগ্যাল ডিক্লারেশনটা দিবে। দেন ডিসপোজিশন অফ প্রপার্টি মানে হচ্ছে প্রপার্টি কাউকে ট্রান্সফার করে দেওয়া, হতে পারে একজন ব্যক্তি বা সিলেক্টেড কিছু ব্যক্তি মানুষজনকে প্রপার্টি ট্রান্সফার করে দেওয়া। একজন হিন্দু টেস্টেটর কিন্তু তার মানে হোল প্রপার্টিটা মানে উইল করতে পারে, কিন্তু আমরা মুসলিম লতে কি দেখি, মুসলিম লতে কিন্তু ফুল প্রপার্টি কিন্তু উইল করা যায় না, 1/3 প্রপার্টি মাত্র উইল করা যায়। কিন্তু একজন হিন্দু ব্যক্তি যে টেস্টেটর সে কিন্তু তার ফুল প্রপার্টি উইল করতে পারে। এখন আমরা দেখব হচ্ছে টেক্স ইফেক্ট আফটার ডেথ আর হচ্ছে ক্যান বি চেঞ্জ। এই দুইটা কিন্তু একটা আরেকটার সাথে একদম সম্পর্কিত। যেহেতু এটা চেঞ্জ করা যাচ্ছে বারবার, তার মানে কি এটা ইফেক্ট হচ্ছে না, ইফেক্ট হবে টেস্টেটরের মারা যাওয়ার পরে। তো টেক্স ইফেক্ট আফটার ডেথ আর ক্যান বি চেঞ্জ এই দুইটা একটা আরেকটার সাথে একদম সম্পর্কিত। আমাদের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে 1908 সালের, সেই রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 18-তে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন উইলের রেজিস্ট্রেশন করা কিন্তু কম্পালসারি না। যা আমরা ইন্ডিয়ান একটা কেস নারায়ণ সিং ভার্সেস কমলা দেবী,
এই ইন্ডিয়ান কেস থেকে জানতে পারি। এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে, এখানে বলা হয়েছে যে শুধু একটা উইল রেজিস্ট্রেশন করা হয়নি তার মানে এই না যে উইলটা ভ্যালিড না। উইলটা কিন্তু ভ্যালিডই আছে এবং এর ওই উইলটার জেনুইননেস নিয়ে কোনো প্রশ্ন অ্যারেজ করা যাবে না। কিন্তু উইল করা ভালো, কারণ ভবিষ্যতে এই প্রপার্টি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ওই সমস্যাগুলোর জন্য ওই রেজিস্ট্রেশন হচ্ছে একটা স্ট্রং লিগ্যাল এভিডেন্স। এই জন্য উইল রেজিস্ট্রেশন করা দরকার। কিন্তু এর মানে এই না যে উইলের যদি রেজিস্ট্রেশন না থাকে উইলটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে বা উইলটা ল দ্বারা এনফোর্সড হবে না, বাইন্ডিং হবে না। সো এখন আমরা দেখব হচ্ছে কাইন্ডস অফ উইল। তো কাইন্ডস অফ উইলের মধ্যে উইল হচ্ছে 4 ধরনের। ফার্স্ট হচ্ছে কন্ডিশনাল উইল, জয়েন্ট উইল, মিউচুয়াল উইলস এন্ড হচ্ছে প্রিভিলেজড উইল। তো ফার্স্টেরই কন্ডিশনাল উইলস দেখেই বোঝা যাচ্ছে, নাম দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা কন্ডিশন থাকবে। তো কন্ডিশনাল উইলটা মানে একটা কন্ডিশন থাকবে এবং ওই কন্ডিশন ফুলফিল হওয়ার মাধ্যমে উইলটা এনফোর্সড হবে, একটা ইফেক্ট হবে। তো এখানে একটা কেস আছে ইন রাজেশ্বর ভার্সেস সুখদেও কেসের মধ্যে উইলটা পোস্টপোন করা হয়েছে। টেস্টেটর মারা যাওয়ার পরেও উইলটা পোস্টপোন করা হয়েছে। সাধারণত আমরা কি জানি যে টেস্টেটর মারা যাওয়ার পর একটা উইল ইফেক্ট হয়, কিন্তু এখানে বলা হয়েছে যে টেস্টেটর মারা যাওয়ার পর এবং তার ওয়াইফ মারা যাওয়ার পর এখানে একটা কন্ডিশন অ্যাড করা হয়েছে যে টেস্টেটরের ওয়াইফ মারা যাওয়ার পরে উইলটা কার্যকর হবে, এর আগে নয়। সো এখানে এই কন্ডিশনটা যেহেতু অ্যাড করা হয়েছে, সো এটা হচ্ছে একটা কন্ডিশনাল উইল। কিন্তু এই কন্ডিশনাল উইলে এমন কোনো কন্ডিশন দেওয়া যাবে না যেটা বর্তমানে এক্সিস্ট করে না। এমন কোনো কিছু দেওয়া যাবে না যা এক্সিস্টই করে না। তারপরে কন্ডিশনটা হতে হবে একদম স্পষ্ট হতে হবে। অস্পষ্ট যদি থাকে তাহলে কিন্তু কন্ডিশনটা ধরা হবে না, কন্ডিশনটা ভয়েড ধরে উইল ভ্যালিড ধরা হবে। দেন আমরা দেখব জয়েন্ট উইল অ্যান্ড মিউচুয়াল উইল। এখানে এই দুইটা উইল কিন্তু বোঝা খুব ইম্পর্ট্যান্ট। জয়েন্ট উইল হচ্ছে এমন একটা উইল যেটা হচ্ছে সিঙ্গুলার টেস্টামেন্টারি ডকুমেন্ট। আমি আগেও বলেছি টেস্টামেন্টারি ডকুমেন্ট হচ্ছে যা টেস্টের মৃত্যুর পর ইফেক্ট হয়, এর আগে না। মৃত্যুর পরে এটা কার্যকর হবে, এর আগে না। এটাই হচ্ছে একটা টেস্টামেন্টারি ডকুমেন্ট। তো জয়েন্ট উইল, এই জয়েন্ট উইল মানে হচ্ছে দুইজন বা দুইয়ের অধিক ব্যক্তির দুইজন বা দুইয়ের অধিক ব্যক্তির জয়েন্টলি একটা দলিল উইল। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে দুইজনের কনসেন্ট নিয়ে এই উইলটা করা হবে। যেহেতু দুইজনের কনসেন্ট নিয়ে উইলটা করা হবে তাহলে এটা ইফেক্টও হবে দুইজনের মারা যাওয়ার পরে। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। উদাহরণটা হচ্ছে হাজব্যান্ড এ এবং ওয়াইফ বি জয়েন্টলি মেক্স এ উইল। তারা দুইজন একটা উইল করে যে হাজব্যান্ড এর মৃত্যুর পরে সব প্রপার্টি তার ওয়াইফের কাছে চলে যাবে এবং ওয়াইফের মৃত্যুর পরে তার প্রপার্টিগুলা তার ছেলে সি এবং তার মেয়ে ডি দুইজনের কাছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। সো এটা হচ্ছে তাদের জয়েন্ট একটা উইল দুইজনের। হ্যাঁ, এখানে যদি এ ফার্স্টে যদি মারা যায় তখনই বির কাছে প্রপার্টিগুলো যাবে এবং বি যদি মারা যায় তখনই সি এবং ডি দুইজন ইকুয়ালি এটা ইনহেরিট করবে। এবং এখানে কিন্তু এ এবং বি দুইজনই কিন্তু তাদের যদি মাইন্ড চেঞ্জ হয় তারা কিন্তু এটাকে যে কোনো টাইমে দুইজনের অবশ্যই কনসেন্ট থাকতে হবে। দুইজনের কনসেন্ট থাকার পরে তারা কিন্তু এটাকে রিভোক করতে পারে বা অল্টার করতে পারে। দেন আমরা যদি দেখি মিউচুয়াল উইল, এখানে জয়েন্ট উইলে আমরা একটা সিঙ্গেল টেস্টামেন্টারি ডকুমেন্ট দেখি, কিন্তু মিউচুয়াল যে উইলটা আছে এখানে কিন্তু সিঙ্গেল না, এখানে কিন্তু সেপারেট উইল, আলাদা আলাদা, কিন্তু এই উইল দুইটা কিন্তু একদম লিঙ্কড থাকবে এবং এটার একটা বাইন্ডিং নেচার আছে। বাইন্ডিং নেচারটা কি? এখানে টেস্টেটর যদি একজন টেস্টেটর যদি মারা যায়, অন্য যে টেস্টেটরটা মারা আছে মানে যে টেস্টেটরটা মারা যায়নি বেঁচে আছে উনি কিন্তু বাউন্ড,
যে টেস্টেটর মারা গেছে তার যে ইনস্ট্রাকশনগুলা, তার যে প্রপার্টিগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছে ওইগুলা কিন্তু মেনে চলে, এগুলো কিন্তু তার একদম বাউন্ড, সে কিন্তু একদম তার উপরে কিন্তু এগুলো বাইন্ডিং ইফেক্ট ফেলবে, সে চাইলেই চেঞ্জ করতে পারবে না। যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে এটা ক্লিয়ার হবে আপনাদের। মনে করি যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজন একটা উইল করে, হ্যাঁ, তো উইলের মধ্যে এর এবং বি, হাজব্যান্ড এবং ওয়াইফের দুইজনের উইল কিন্তু আলাদা থাকবে, হ্যাঁ, কিন্তু একদম লিঙ্কড থাকবে। কিভাবে লিঙ্ক থাকবে? এ উইল করেছে যে তার মৃত্যুর পরে তার সব সম্পত্তি তার ওয়াইফ পাবে, এবং আফটার হার ডেথ, মানে ওয়াইফের ডেথের পরে সব সম্পত্তি তার ছেলে পাবে। অন্যদিকে ওয়াইফ উইল করেছে ওয়াইফের মৃত্যুর পর তার হাজব্যান্ড হচ্ছে সব সম্পত্তি পাবে, এবং যদি তার হাজব্যান্ড মারা যায় তাহলে তার সব সম্পত্তি পাবে তার ছেলে। সো এইখানে কিন্তু সেপারেট উইল, কিন্তু দুইটা উইলই কিন্তু একদম লিঙ্কড আপ। সো আমরা কিন্তু এখানে জয়েন্ট এবং মিউচুয়াল এই দুইটার মধ্যে একটা মানে একটা ডিফারেন্স দেখতে পাই, দুইটা ডিফারেন্স আমরা দেখতে পাই। এখানে ডিফারেন্সগুলো হচ্ছে হোয়ার জয়েন্ট উইল ইজ এ সিঙ্গেল ডকুমেন্ট containing the will of two person, কিন্তু মিউচুয়াল উইল আর সেপারেট উইল অফ টু পার্সন or more person। তো এখানে হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল, জয়েন্টটা হচ্ছে সিঙ্গেল, এবং মিউচুয়ালটা হচ্ছে সেপারেট উইল থাকবে। আর in a mutual will, once one testator dies, the surviving testator cannot change the terms. Mutual যে উইলটা এখানে হচ্ছে টেস্টেটর যদি মারা যায়, the surviving testator চেঞ্জ করতে পারবে না, কিন্তু in a joint will এখানে surviving testator তার মানে কনসেন্ট ছাড়াই, যে মারা গেছে তার কনসেন্ট ছাড়াই এটা রিভোক এবং অল্টার করতে পারবে। আচ্ছা, এতক্ষণ আমরা যে উইলগুলো দেখেছি এগুলো হচ্ছে আনপ্রিভিলেজড উইল, আর এখন আমরা যে উইলটা দেখব এটা হচ্ছে প্রিভিলেজড উইল। এটাকে কেন প্রিভিলেজড উইল বলা হয়? এর কিছু কারণ আছে। এর ফার্স্ট কারণ কি? ফার্স্ট কারণ হচ্ছে এই যে উইল, এই উইলটা কোনো জেনারেল উইল না। এই উইলটা করা হয় হচ্ছে যারা সোল্ডার, তারপর হচ্ছে ইয়ারম্যান বা মেরিনার, তারা এই উইলটা করে। কারণ তাদের তো মানে তারা তো বিভিন্ন মিশনে যায়, তারা বিভিন্ন যুদ্ধে যায়, হ্যাঁ, তো তাদের লাইফটা হচ্ছে একটু রিস্কের মধ্যে থাকে। যেহেতু রিস্কের মধ্যে থাকে এজন্য তারা তাদের এই প্রিভিলেজড উইল করে যায়। আর যে তারা যে এই প্রিভিলেজড উইলটা করতে পারবে তা মেনশন করা আছে সেকশন 65-এ। আর এটা কোন অ্যাক্টে? এটা হচ্ছে সাকসেশন অ্যাক্ট 1925-এ। এই অ্যাক্টে বলা আছে যে সোল্ডার, ইয়ারম্যান এবং মেরিনার তারা হচ্ছে তাদের প্রিভিলেজ উইল করতে পারবে। এবং একই অ্যাক্টের মানে সাকসেশন অ্যাক্টে আর সেকশন 66-এ বলা হচ্ছে কিভাবে তারা এই উইলটা করতে পারবে, এর কি কি মোড আছে, হ্যাঁ, কি কি রুলস তাদের ফলো করা লাগবে এই উইলটা তৈরি করতে। সো এখানে সেকশন 65 এবং 66 এই দুইটা হচ্ছে স্পেশাল প্রভিশন, যেটা শুধু প্রিভিলেজড উইলের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আমরা যে এতক্ষণ যে কন্ডিশনাল উইল, জয়েন্ট উইল, মিউচুয়াল উইল পড়েছি, এগুলোর ক্ষেত্রে এই উইলের মানে এগুলোর ক্ষেত্রে এই যে সেকশন 65 এবং 66 প্রযোজ্য না, যেহেতু এগুলো হচ্ছে জেনারেল উইল। এসব জেনারেল উইলের জন্য জেনারেল প্রভিশন আছে। সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকবে, যেহেতু মানে উইল চ্যাপ্টারটা অনেক বড়। সো ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকবে। আমি উইলের সেকেন্ড পার্ট নিব এই ক্লাসের পরে, যাতে একটা ক্লাস অনেক বেশি লেন্দি না হয়ে যায়। বেশি লেন্দি ক্লাস বোরিং, মানে একটু বোরিং ফিল হয় আমার, আপনাদেরও বোরিং ফিল হবে। সো আমি এখানেই ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।